গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে কিছু অদ্ভুত প্রাণী সমুদ্রের জল থেকে উঠে শহরের দিকে এগিয়ে আসছে, যাদের নাম দেওয়া হয়েছে প্যারাসাইট। তারপর আমরা এক ব্যক্তিকে দেখতে পাই যিনি তার স্ত্রীর সাথে ঘুমাচ্ছিলেন। ঠিক তখনই একটি এলিয়েন প্যারাসাইট এসে ওই ব্যক্তির কানের ভেতর ঢুকে পড়ে। প্যারাসাইটটি কানে ঢোকার সাথে সাথেই লোকটি ছটফট করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এরপর আমাদের শিনচি নামের একটি ছেলের সাথে পরিচয় করানো হয়, যে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। ঠিক তখনই অন্য আরেকটি এলিয়েন প্যারাসাইট এসে তার কানের ভেতর ঢোকার চেষ্টা করে, কিন্তু শিনচির কানে হেডফোন থাকার কারণে প্যারাসাইটটি তার কানে ঢুকতে পারে না। যখন প্যারাসাইটটি কান দিয়ে ভেতরে ঢোকার কোনো রাস্তা পায় না, তখন সে শিনচির নাকের ভেতর দিয়ে ঢোকার চেষ্টা করতে থাকে, কিন্তু নাকে কিছু একটা ঢোকার কারণে শিনচির ঘুম ভেঙে যায় এবং সে পরজীবীটিকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তবে এখনো পরজীবীটি শিনচির দিকেই এগোতে থাকে, তাই শিনচি ভয়ে একটি বই তুলে নিয়ে সেই পরজীবীটিকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই পরজীবীটি তার হাতে কামড় দিয়ে হাতের চামড়ার ভেতরে ঢুকে পড়ে এবং হাত থেকে তার শরীরের বাকি অংশের দিকে এগোতে শুরু করে। এটি দেখে শিনচি ভীষণ ঘাবড়ে যায় এবং সে দ্রুত একটি দড়ি তুলে নিয়ে তার হাত শক্ত করে বেঁধে ফেলে, যাতে সেই পরজীবীটি তার শরীরের আর ভেতরের দিকে এগোতে না পারে। কিন্তু সেই পরজীবীটি তার হাতের ভেতরে থাকার কারণে শিনচির খুব কষ্ট হতে শুরু করে, যে কারণে সে জোরে চিৎকার করে ওঠে এবং শিনচির চিৎকার শুনে তার মা তার কাছে ছুটে আসেন। তখন শিনচি তার মাকে বলে যে আমার হাতের ভেতরে কোনো পোকা ঢুকে গেছে, কিন্তু শিনচির মা যখন তার হাত পরীক্ষা করেন তখন ভেতরে কিছুই দেখতে পান না। এটা দেখে শিনচির মায়ের মনে হয় যে শিনচি হয়তো মজা করছে, তাই তিনি সেখান থেকে চলে যান। কিন্তু এখানে শিনচি চিন্তায় পড়ে যায় যে অবশেষে সেই পোকাটা কোথায় গেল। পরদিন সকালে শিনচি যখন নাস্তা করছিল তখন সে অনুভব করে যে তার ডান হাতটি, অর্থাৎ যে হাতের ভেতরে পরজীবীটি ঢুকেছিল, সেটি খুব অদ্ভুত লাগছে। এরপর আমরা সেই লোকটিকে দেখতে পাই যার কানের ভেতরে পরজীবী ঢুকেছিল। লোকটি খুব অদ্ভুত আচরণ করছিল এবং তার চোখগুলো বাঁকা হয়ে যাচ্ছিল, যেন সে তার শরীরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। এরপর লোকটি তার স্ত্রীর কাছে যায় এবং তখনই হঠাৎ তার মুখটি একটি বড় দানবের মতো খুলে যায়, যার ভেতরে অনেকগুলো চোখ ছিল। এখন তার স্ত্রী কিছু বুঝে ওঠার আগেই লোকটি এক ঝটকায় তার স্ত্রীর মাথাটি খেয়ে ফেলে। এখানে আমরা জানতে পারি যে এই পরজীবীগুলো মানুষের কান দিয়ে ঢুকে তাদের মস্তিষ্কের ওপর দখল করে নেয় এবং তারপর সেই মানুষের শরীরকে নিজেদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে শুরু করে। এখন আমরা আবার শিনচিকে দেখতে পাই যে তার বান্ধবীর সাথে স্কুলে যাচ্ছিল, কিন্তু আজ শিনচির আচরণ কিছুটা বদলে গিয়েছিল এবং তার যে হাতে পরজীবী ঢুকেছিল সেই হাতের ওপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। হাতটি অদ্ভুতভাবে শিনচির বান্ধবীকে স্পর্শ করতে থাকে এবং তারপর হঠাৎ তার স্পর্শকাতর স্থান চেপে ধরে। এটি দেখে শিনচির বান্ধবী তার উপর রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শিনচি যখন ক্লাসে বসেছিল তখন ভুলবশত তার রাবারটি নিচে পড়ে যায়। শিনচি যখন সেটি তুলতে যায় তখন সে তুলতে পারছিল না, কারণ রাবারটি তার থেকে কিছুটা দূরে ছিল, কিন্তু তখনই হঠাৎ তার হাতটি লম্বা হয়ে রাবারটি তুলে নেয়। এটি দেখে শিনচি অবাক হয়ে যায় এবং কিছুই বুঝতে পারে না যে তার সাথে এগুলো কি ঘটছে। ক্লাস ছুটি হওয়ার পর সে যখন তার বন্ধুদের সাথে বাস্কেটবল খেলছিল তখন শিনচি বেশ দূর থেকেই একদম সোজা বাস্কেট রিং এর ভেতরে বল ফেলে দেয়। এটি দেখে তার সব বন্ধুরা অবাক হয়ে যায় এবং শিনচি সহ তার বন্ধুদের কেউ বুঝতে পারে না যে সে এটা কিভাবে করলো। এখন শিনচি চিন্তিত হয়ে বাড়ি ফিরে ইন্টারনেটে এই বিষয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু সে এই ব্যাপারে কোনো তথ্যই খুঁজে পায় না। ঠিক তখনই হঠাৎ তার হাত থেকে একটি চোখ বাইরে বেরিয়ে আসে, কিন্তু শিনচি দেখার সাথে সাথেই চোখটি আবার হাতের ভেতরে চলে যায়। এটি দেখে শিনচি ভয় পেয়ে যায় এবং একটি ছুরি তুলে হাতের যে জায়গা থেকে চোখ বেরিয়েছিল সেই জায়গাটা কেটে ফেলতে যায়, কিন্তু তখনই তার হাতটি একটি বড় সাপে পরিণত হয়ে তাকে ভয় দেখাতে শুরু করে এবং তারপর হাতটি একটি ছোট প্রাণীতে রূপান্তরিত হয়। শিনচি ভীষণ ঘাবড়ে যায় এবং সে তার হাতকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন তার হাতটি তার কথাটি পুনরাবৃত্তি করে বলে, তুমি কে? এখন শিনচি কাঁদতে কাঁদতে নিজেকে বলে, আমার হাতের এটা কি হয়ে গেল? তখন সেই প্রাণীটি শিনচির কথাগুলো আবার বলতে থাকে এবং শিনচিকে জানায়, আমি তোমার হাতটি খেয়ে ফেলেছি। অন্যদিকে আমরা সেই লোকটিকে দেখতে পাই যে তার স্ত্রীর মাথা খেয়ে ফেলেছিল। এখন সে টিভির সামনে বসে মানুষের ভাষা শিখতে শুরু করেছে। সেই সাথে আমরা দেখি যে লোকটি তার স্ত্রীর পুরো শরীরটা খেয়ে ফেলেছে। পরদিন সকালে শিনচি যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে যে তার হাতের সাথে যুক্ত থাকা সেই প্রাণীটি তার ল্যাপটপ এবং বই পড়ে মানুষের আচার ব্যবহার শিখছে। এখানে শিনচি সেই প্রাণীটিকে বলে, আমি হাসপাতালে গিয়ে আমার হাত কেটে ফেলবো এবং তোমাকে আমার থেকে আলাদা করে দেব। এটা শুনে সেই প্রাণীটি বলে, এমনটা করলে আমি তো তোমার থেকে আলাদা হয়ে যাব, কিন্তু তুমি তোমার একটা হাত হারিয়ে ফেলবে, আর আমি জানি যে তুমি কখনই এমনটা করবে না। এখানে সেই প্রাণীটি শিনচিকে বলে, আমি তো তোমার পুরো শরীরটা দখল করার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি হাতটা দড়ি দিয়ে বেঁধে আমাকে মাথার দিকে এগোতে দাওনি, তাই এখন আমি শুধুমাত্র তোমার হাতের ওপরেই দখল
দখল করে আছি এবং এখন আমরা দুজনে একে অপরের সাথে যুক্ত হয়ে গেছি। সেই সাথে সেই প্রাণীটি শিনচিকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না, কারণ তোমার কিছু হয়ে গেলে আমিও মারা যাব। এখন শিনচির ভয়ও কিছুটা দূর হয়ে গিয়েছিল এবং সে সেই প্রাণীটিকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? তখন সে বলে, তুমি আমাকে মি বলে ডাকতে পারো। এরপর শিনচি যখন স্কুলে যায় তখন মি সেখানে প্রচুর বই পড়ে যাতে সে মানুষদের ব্যাপারে আরো বেশি কিছু জানতে পারে। মি ভীষণ চতুর ও বুদ্ধিমান ছিল। শিনচি ক্লাসরুম থেকে বের হওয়া মাত্রই মি পাশের ক্লাসের ছাত্রীদের মারামারির অনুশীলন করতে দেখে তাদের কাছ থেকে ফাইটিং স্কিল শিখে নেয়। এরপর শিনচি পেইন্টিং ক্লাসে ছবি আঁকছিল এবং সে নিজের সেই পরজীবী হাতটি দিয়ে তার বান্ধবীর একটি দারুণ সুন্দর ছবি বানিয়ে ফেলে। তখনই তার বান্ধবী সেখানে আসে এবং তার হাতে আঁকা নিজের সুন্দর ছবি দেখে সে শিনচির ওপর খুব খুশি হয়ে যায়। তবে সে বলে, আগেরবার তো ভুল করে তুমি আমার প্রাইভেট পার্ট ছুঁয়ে ফেলেছিলে, কিন্তু এবার যদি আবার তেমন কিছু করো তবে আমি তোমার প্রাণ নিয়ে নেব। এই বলে সে সেখান থেকে চলে যায়। স্কুল ছুটি হওয়ার পর শিনচি যখন বাড়ি ফিরে বাথটাবে স্নান করছিল তখন মি বলে, আমি তোমার শরীরের ভেতরে অনুসন্ধান করতে চাই। শিনচি তাকে বারণ করে, কিন্তু মি জোর জবরদস্তি তার শরীরের বিভিন্ন অংশ দেখতে থাকে এবং তা দেখে হেসে ওঠে। এখানে আমরা দেখতে পাই যে মি এবং শিনচির মধ্যে একটা বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে এবং তারা একসাথে থাকা শিখে গেছে। অন্যদিকে আমরা শহরের পরিস্থিতি দেখতে পাই যেখানে আরো বহু পরজীবী সাধারণ মানুষের শরীরে দখল করে নিয়েছিল এবং তারা মানুষদের মেরে খাচ্ছিল। এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে, কিন্তু কোনো সাধারণ মানুষ জানতো না যে কে বা কারা তাদের মারছে। একদিন শিনচি যখন বাজারে যায় তখন মি তাকে বলে, আমি আশেপাশে আমার মতো অন্য কোনো পরজীবীর উপস্থিতি অনুভব করতে পারছি। শিনচি প্রথমে তার কথা পাত্তা দেয় না, কিন্তু মি তাকে জোর করে একটি রেস্তোরাঁ ভেতরে নিয়ে যায়। সেখানে সে একটি লোককে দেখতে পায় যার শরীরেও পরজীবী দখল করে রেখেছিল। সে দেখতে ভীষণ ভয়ানক ছিল এবং একটি সাধারণ মানুষকে মেরে খাচ্ছিল। সেখানে সেই লোকটি যখন শিনচিকে দেখে তখন সে অনুভব করতে পারে যে শিনচির শরীরেও একটি পরজীবী আছে। তাই সে শিনচিকে মানুষের মাংস খাওয়ার জন্য দেয়, কিন্তু শিনচি তা খেতে অস্বীকার করে। এটি দেখে সেই লোকটি বুঝতে পারে যে শিনচির শরীরে থাকা পরজীবীটি তার পুরো শরীর নিয়ন্ত্রণ করতে পারেনি, বরং সেটি শুধু তার হাতের সাথে যুক্ত আছে। এটা জানা মাত্রই লোকটি শিনচিকে মেরে ফেলার কথা ভাবে, কিন্তু সে কিছু করার আগেই শিনচির হাতের সাথে যুক্ত থাকা পরজীবী অর্থাৎ মি বুঝতে পারে যে এই লোকটি এখন শিনচিকে মেরে ফেলবে। তাই মি শিনচিকে বলে, এই লোকটি তোমাকে মেরে ফেলবে, তাই তাড়াতাড়ি এখান থেকে পালাও। এটা বুঝতে পেরে শিনচি বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা খোলে না। তখনই সেই লোকটি শিনচির কাছে আসে এবং সে নিজের একটি হাত কেটে মিকে বলে যে, তুমি শিনচির হাত ছেড়ে আমার হাতে চলে এসো। কিন্তু মি ও শিনচির মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল এবং মিয়ের শিনচির শরীরটাই পছন্দ ছিল। তাই মি সেই লোকটির হাতে যেতে অস্বীকার করে। এটি দেখে লোকটির রাগ হয়ে যায় এবং সে শিনচির ওপর আক্রমণ করতে শুরু করে। কিন্তু এখানে মি শিনচির প্রাণ বাঁচানোর জন্য সেই পরজীবীর সাথে লড়াই করে। আর যেহেতু মি স্কুলের ছাত্রীদের মারামারির অনুশীলন করতে দেখেছিল, তাই মি সেই কৌশল ব্যবহার করে এক কোপে সেই পরজীবীটির মাথা শরীর থেকে আলাদা করে দেয়, যার ফলে পরজীবীটি সেখানেই মারা যায়। ঠিক তখনই সেখানে কেউ একজন আসতে থাকে। কেউ শিনচিকে দেখে ফেলার আগেই শিনচি তাড়াতাড়ি পেছনের রাস্তা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাড়ি এসে সে তার মাকে এই বিষয়ে কিছুই বলে না। অন্যদিকে খবরের কাগজে ও টিভিতে দেখানো হয় যে শহরে প্রতিদিন মানুষ নিখোঁজ হচ্ছে, কিন্তু পুলিশ বুঝতে পারছিল না যে শেষ পর্যন্ত কারা মানুষদের গায়েব করছে। আর পুরো শহরে শিনচি ছাড়া আর কেউই জানতো না যে পরজীবীরা তাদের মেরে খাচ্ছে। এখানে শিনচি মিকে বলে যে, তুমি তোমার পরজীবী বন্ধুদের বলো যেন তারা মানুষদের মেরে না খায়। তখন মি উত্তরে বলে যে, যেমন তোমরা মানুষেরা শাকসবজি আর পশুদের মেরে খাও, তেমনি আমরা বেঁচে থাকার জন্য জীবন্ত মানুষদের খাই। তাই এতে খারাপের কিছু নেই। আর আমার কথা বললে, আমার তো তোমার পুরো শরীরের ওপর নিয়ন্ত্রণ নেই, তাই তুমি যা খাও তা থেকেই আমি শক্তি পাই। ফলে আমার মানুষকে মারার কোনো প্রয়োজন নেই। পরদিন শিনচি যখন স্কুলে যায় তখন মি তাকে জানায় যে আশেপাশে তার মতো আরো একটি পরজীবী আছে এবং সে আর কেউ নয় বরং শিনচির নিজের শিক্ষিকা। শিনচি যখন ম্যামের দিকে তাকায় তখন সে বুঝতে পারে যে তাদের এই শিক্ষিকা একজন পরজীবী, আর শিক্ষিকাও বুঝে যান যে শিনচির সাথে একটি পরজীবী যুক্ত আছে। স্কুল ছুটি হওয়ার পর তিনি শিনচিকে আলাদা করে ডেকে বলেন, আমাকে ভয় পাওয়ার দরকার নেই। আমি এখানে এসেছি মানুষের জীবনযাপন ও আচরণ সম্পর্কে জানতে, যাতে তাদের সঙ্গে স্বাভাবিকভাবে মিশে থাকতে পারি। তিনি আরো জানান, আমি আরেকটি পরজীবীর সঙ্গে মিলিত হয়ে নিজেকে গর্ভবতী করেছি। আমি জানতে চাই দুটি পরজীবীর মাধ্যমে জন্ম নেওয়া সন্তান মানুষ হবে নাকি পরজীবীর বৈশিষ্ট্য নিয়ে জন্মাবে। এরপর তিনি শিনচির সঙ্গে আরো দুজন পরজীবীর পরিচয় করিয়ে দেন। তাদের একজন হাই স্কুলের ছাত্র এবং অন্যজন একজন পুলিশ কর্মকর্তা। শিক্ষিকা বলেন, আমরা ছোট একটি দল হিসেবে একে অপরের সঙ্গে তথ্য ভাগাভাগি করি যাতে সবার সঙ্গে স্বাভাবিকভাবে বসবাস করতে পারি। এরপর তিনি শিনচিকে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু শিনচি বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তখন শিক্ষিকা বলেন যে, ঠিক আছে, যদি তুমি আমাদের দলে যোগ দিতে না চাও তবে সেটা তোমার ইচ্ছা, কিন্তু আমাদের বিষয়ে যেন কেউ না জানতে পারে। তুমি যদি কাউকে আমাদের কথা বলো যে আমরা পরজীবী, তবে আমরা তোমাকে জ্যান্ত রাখবো না। এই বলে তারা তিনজন সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার
আগে সেই পুলিশ অফিসারটি শিঞ্চির দিকে বেশ অদ্ভুত নজর নিয়ে তাকায়। এখানে মি শিঞ্চিকে জানায় যে শিক্ষিকার ভেতরের পরজীবীটি একদম শান্ত। আমি আজ পর্যন্ত তার মতো শান্ত পরজীবী দেখিনি, কিন্তু সেই পুলিশ অফিসারটির মধ্যে আমার গোলমাল মনে হচ্ছে, তাই তুমি পুলিশ অফিসারটি থেকে সাবধান থেকো। শিঞ্চি যখন বাড়ি ফিরছিল তখনই রাস্তায় তার সামনে সেই পরজীবী পুলিশ অফিসারটি চলে আসে। পুলিশ অফিসারটি শিঞ্চির ওপর খুব রেগেছিল, কারণ সে জেনে গিয়েছিল যে কিছুদিন আগে রেস্তোরাঁয় যে পরজীবীটি মারা গিয়েছিল তাকে শিঞ্চিই মেরেছে। তাই সে শিঞ্চিকে মারার জন্য তার উপর আক্রমণ করে, কিন্তু মি পুলিশ অফিসারের আক্রমণ আটকে শিঞ্চিকে বাঁচিয়ে নেয়। এরপর মি ও সেই পুলিশ অফিসারের মধ্যে বেশ জোরদার লড়াই হতে থাকে। যখন মি ও সেই পুলিশ অফিসার লড়াই করছিল তখন শিঞ্চি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সামনে এগিয়ে গিয়ে নিজের অন্য হাত দিয়ে লোকটির পেটে একটি লোহার রড ঢুকিয়ে দেয়। ফলে পুলিশ অফিসারের শরীর থেকে গলগল করে রক্ত বের হতে থাকে। যেহেতু এই পরজীবীটি একজন মানুষের শরীরে ছিল, তাই শরীর দুর্বল হয়ে যাওয়ার কারণে পরজীবীটিও দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। এরপর শিঞ্চি সোজা নিজের বাড়ির দিকে চলে যায়। এখানে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পুলিশ অফিসারের শরীরটি অকেজো হয়ে গিয়েছিল, তাই তার শরীরের পরজীবীটি বাইরে বেরিয়ে আসে এবং একটি নতুন মানুষের শরীরের খোঁজে থাকে। ঠিক তখনই সেই রাস্তা দিয়ে শিঞ্চির মা যাচ্ছিলেন এবং সেই পুলিশ অফিসারের পরজীবীটি শিঞ্চির মায়ের শরীরের ভেতরে ঢুকে যায়। অন্যদিকে বাড়িতে শিঞ্চি খুব মন খারাপ করে বসেছিল, কারণ আজ সে একজন মানুষকে মেরে ফেলেছে। সে নিজেকে অপরাধী মনে করছিল, কিন্তু তখনই মি তাকে সতর্ক করে বলে সেই পুলিশ অফিসারের পরজীবীটি আবার আমাদের দিকে আসছে। এটি শুনে শিঞ্চি চিন্তিত হয়ে বলে, সেই পুলিশ অফিসারকে তো আমরা মেরে ফেলেছিলাম, কিন্তু সে আবার কিভাবে বেঁচে উঠল? এখন নিজেকে বাঁচাতে শিঞ্চি একটি ছুরি নিয়ে কোনায় লুকিয়ে পড়ে এবং তখনই শিঞ্চির মা ঘরের ভেতরে আসেন। শিঞ্চির মা খুব অদ্ভুত আচরণ করছিলেন। এটি দেখে মি বুঝতে পারে যে পুলিশ অফিসারের পরজীবীটি এখন শিঞ্চির মায়ের শরীরে চলে এসেছে। তাই মি শিঞ্চির মাকে মেরে ফেলতে চায়, কিন্তু শিঞ্চি মিকে তা করতে বারণ করে, কারণ সে তার মাকে খুব ভালোবাসত। কিন্তু তখনই শিঞ্চির মা একটি দানবে রূপান্তরিত হয় এবং তার সাথে যুক্ত থাকা পরজীবীটি শিঞ্চির বুকে আঘাত করে। এতে শিঞ্চি মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে পড়ে যায়। শিঞ্চিকে মারার পর সেই পরজীবীটি সেখান থেকে চলে যায়। বুকে গভীর আঘাত পাওয়ার কারণে শিঞ্চি মৃত্যুর কোলে ঢলে পড়ছিল এবং সে তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল। এখন মি তাকে বাঁচানোর জন্য তার হাত থেকে বেরিয়ে শরীরের সেই জায়গায় চলে যায় যেখানে ক্ষত হয়েছিল। শিঞ্চি বহু ঘন্টা ধরে এই অবস্থায় সেখানেই পড়ে থাকে। এখানে আমরা দেখি যে মি আবারও শিঞ্চির হাতে ফিরে আসছে এবং কিছু ঘন্টা পর হঠাৎ শিঞ্চির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর সে আয়নার সামনে গিয়ে নিজের জখম দেখার চেষ্টা করে, কিন্তু সে তার শরীরে কোনো আঘাতের চিহ্নই দেখতে পায় না। এখানে মি তাকে জানায়, আমি তোমার হৃৎপিণ্ড ঠিক করার জন্য আমার নিজের কিছু কোষ সেখানে রেখে দিয়েছিলাম, যার ফলে তোমার হৃৎপিণ্ড আবার ঠিক হয়ে গেছে এবং তোমার প্রাণ বেঁচে গেছে। কিন্তু শিঞ্চি পুনরায় বেঁচে উঠে একদমই খুশি ছিল না, কারণ এই দুনিয়ায় শুধু তার মাই তার সাথে ছিল, আর এখন তিনিও এক পরজীবীর কবলে। তাই শিঞ্চি সেই পুলিশ অফিসারের পরজীবীর ওপর চরম ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। পরদিন শিঞ্চি সেই পরজীবীটিকে খুঁজতে শুরু করে যে তার মায়ের শরীর দখল করেছিল। আর এখানে আমরা দেখি যে শিঞ্চি এখন পুরোপুরি বদলে গেছে। যে আগে একটি ভীতু ছেলে ছিল, এখন তার শরীরে মিয়ের কোষ আসার কারণে সে খুব আক্রমণাত্মক হয়ে উঠেছে। সে পুরো শহরে সেই পরজীবীটিকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। তখনই সে এমন একটি জায়গায় যায় যেখানে বহু মানুষ জড়ো হয়েছিল এবং এক রাজনৈতিক নেতা মানুষের কাছে ভোট চাইছিলেন। সেই নেতাকে দেখার পর শিঞ্চি বুঝতে পারে যে নেতা ভোট চাইছেন তিনিও একজন পরজীবী। এটি দেখে শিঞ্চি ঘাবড়ে যায়, কারণ সেই পরজীবী নেতা যদি নির্বাচনে জিতে যায় তবে পুরো শহর বিপদে পড়ে যাবে। পরদিন শিঞ্চি যখন স্কুলে যায় তখন তার সাথে সেই ছাত্রটির দেখা হয় যে একজন পরজীবী ছিল এবং যে শিক্ষিকার দলে ছিল। এখানে আমরা জানতে পারি যে শিক্ষিকা ইচ্ছে করেই এই ছাত্রটিকে এই স্কুলে ট্রান্সফার করিয়ে এনেছেন, যাতে সে শিঞ্চির ওপর নজর রাখতে পারে। সেখানে ছাত্রটি সবার সামনে শিঞ্চির সাথে এমনভাবে দেখা করার ভান করে যেন তারা প্রথমবার মিলছে, আর এই সবকিছু ওপর থেকে পরজীবী শিক্ষিকা দেখছিলেন। বাড়ি ফিরে মি শিঞ্চিকে জানায় যে যেহেতু আমি আমার কোষ দিয়ে তোমার হৃৎপিণ্ড ঠিক করেছি, তাই এখন থেকে আমি খুব ক্লান্তি অনুভব করছি। তাই এখন আমাকে প্রতিদিন 4 ঘন্টার জন্য ঘুমাতে হবে, আর আমি যখন ঘুমিয়ে পড়ব তখন তোমাকে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। এই বলে মি হঠাৎ গায়েব হয়ে ঘুমিয়ে পড়ে। শিঞ্চি তাকে ডাকার চেষ্টা করে, কিন্তু মি জাগে না। অন্যদিকে পুলিশ অফিসাররা পুরো শহর জুড়ে বহু মানুষের মৃত্যুর রিপোর্ট পাচ্ছিল এবং তারা জানতে পারে যে শহরে কিছু মানুষের শরীরে পরজীবী রয়েছে, যারা মানুষের রূপ ধরে লুকিয়ে থেকে মানুষদের মারছে। এটা জানার পর পুলিশ তদন্ত শুরু করে এবং তারা জানতে পারে যে যদি কোনো মানুষের শরীরে পরজীবী থাকে তবে তার মাথার চুল ছিঁড়লে সেটি কোনো জ্যান্ত জিনিসের মতো নড়াচড়া করতে থাকবে। পুলিশ এই খবর টিভিতে প্রচার করে দেয়, ফলে শহরের প্রতিটি মানুষ পরজীবী চেনার উপায় পেয়ে যায়। পরদিন আমরা স্কুলে দেখি যে সেই পরজীবী ছাত্রটির একটি ছবি বাকি মেয়েরা আঁকছিল, যার মধ্যে শিঞ্চির বান্ধবীও ছিল। তখনই একটি মেয়ে মজার ছলে ছাত্রটির মাথা থেকে একটি চুল ছিঁড়ে নেয়। তাৎক্ষণিকভাবে
ভাবে সেই চুলটি বাঁকা হয়ে কোনো জ্যান্ত জিনিসের মতো নড়তে শুরু করে। এটি দেখে মেয়েটি ভয় পেয়ে যায় এবং সেখানে থাকা সমস্ত মেয়ে বুঝে যায় যে এই ছাত্রটি একজন পরজীবী। সেই সাথে পরজীবী ছাত্রটিও বুঝতে পারে যে তার গোপন সত্যিটা সবার সামনে চলে এসেছে। তাই সে তার আসল রূপে ফিরে আসে এবং মেয়েদের উপর আক্রমণ করে। সব মেয়েরা চিৎকার শুরু করে এবং তাদের গলার আওয়াজ শুনে শিনচি তাদের বাঁচানোর জন্য দৌড়ে যায়। অন্যদিকে পরজীবী শিক্ষিকাও বুঝতে পারেন যে তিনি যাকে শিনচির ওপর নজর রাখতে রেখেছিলেন তার আসল রূপ ফাঁস হয়ে গেছে। এখানে ক্লাসরুমে শিনচির বান্ধবী সাহস সঞ্চয় করে কিছু কেমিক্যালের বোতল তুলে সোজা সেই পরজীবীর মুখে ছুঁড়ে মারে। এতে পরজীবীটি পুড়তে শুরু করে এবং পুরোপুরি বেপরোয়া হয়ে চারপাশের উপর আক্রমণ চালাতে থাকে। কিছুক্ষণ পর শিনচি যখন সেখানে পৌঁছায় তখন সেই পরজীবীটি বেশ কয়েকটি মেয়েকে মেরে ফেলেছিল এবং সে এখন শিনচির বান্ধবীর পেছনে পড়েছিল। এটি দেখে শিনচি দৌড়ে গিয়ে পরজীবীটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং তার সাথে লড়াই শুরু করে। ঠিক তখনই সেখানে পরজীবী শিক্ষিকাও চলে আসেন। শিক্ষিকা যখন দেখেন যে এই ছাত্রটি বহু মেয়েকে মেরে ফেলেছে তখন তিনি খুব রেগে যান, কারণ এই ছাত্রের বোকার মতো আচরণের কারণে শিক্ষিকার নিজের রহস্য ফাঁস হয়ে যেতে পারে। তাই শিক্ষিকা সেখানে একটি বোমা ছুঁড়ে ফেলে চলে যান, কিন্তু বোমাটি ফাটার আগেই শিনচি তার বান্ধবীকে কোলে তুলে নিয়ে জানলা দিয়ে নিচে লাফ দেয়। তখনই ওপরের ফ্লোরে একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, কিন্তু এই বিস্ফোরণেও পরজীবী ছাত্রটি মারা যায় না, তবে সে মারাত্মকভাবে জখম হয়ে পড়ে। বাইরে এসে শিনচির বান্ধবী শিনচির দিকে খুব অদ্ভুত নজরে তাকাতে থাকে, কারণ 3 তলা বিল্ডিং থেকে লাফ দেওয়ার পরও শিনচির কিছুই হয়নি। আর এখন শিনচির বান্ধবী বুঝে যায় যে শিনচিও হয়তো একজন পরজীবী। অন্যদিকে কিছুক্ষণ পর যে ফ্লোরে বিস্ফোরণ হয়েছিল সেখানে পুলিশ চলে আসে এবং পুলিশ তদন্ত করতে শুরু করে যে শেষ পর্যন্ত এই বিস্ফোরণটি কে করেছে। কিন্তু তখনই সেই ছাত্রটি একজন পুলিশ অফিসারের ওপর আক্রমণ করে তাকে মেরে ফেলে, যার পর সেই ছাত্রটি নিজেকে বাঁচিয়ে ওপরের ছাদের দিকে যেতে থাকে। তখনই বাইরে মি শিনচিকে জানায় যে সেই ছাত্রটি এখনো বেঁচে আছে এবং সে আরো অনেককে মেরে ফেলেছে। তখন শিনচি মিকে জিজ্ঞেস করে সে এখন কোথায়, যার জবাবে মি তাকে জানায় যে সেই ছাত্রটি এই মুহূর্তে স্কুলের ছাদে রয়েছে। এটা জানা মাত্রই শিনচি স্কুলের পাশের বিল্ডিং এর ছাদে চলে যায় এবং মিকে একটি ধনুকের মতো বানিয়ে সোজা সেই পরজীবী ছাত্রটিকে তীর মারে, যার ফলে সেই ছাত্রটির মৃত্যু হয়। এরপর শিনচি সোজা সেই পরজীবী শিক্ষিকার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে তোমার দলে যে পুলিশ অফিসার ছিল সে এই মুহূর্তে কোথায় থাকবে। তখন শিক্ষিকা জানান তাকে তো তুমি মেরে ফেলেছ, যার উপর শিনচি বলে তাকে আমি মেরেছি ঠিকই, কিন্তু সেই পুলিশ অফিসারের পরজীবীটি আমার মায়ের শরীর দখল করে নিয়েছে, তাই এখন আমি সেই পরজীবীটিকে মারতে চাই। তখন শিক্ষিকা শিনচিকে একটি ঠিকানা দেন এবং বলেন যে সে সেখানে তার মায়ের পরজীবীকে পেয়ে যাবে। ঠিকানা পাওয়া মাত্রই শিনচি সোজা সেই জায়গায় চলে যায় যেখানে তার মা থাকতো এবং কিছুক্ষণের মধ্যেই তারা দুজন একে অপরের মুখোমুখি হয়। এখানে আমরা দেখি যে তার মায়ের চোখে কোনো অনুভূতি নেই। পরজীবীটি তার মাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এখন যেমনই তাদের মধ্যে লড়াই শুরু হতে যাবে ঠিক তখনই মিয়ের ঘুম চলে আসে এবং মি শিনচিকে বলে আমি ঘুমাতে যাচ্ছি। তবে ঘুমানোর আগে সে শিনচির হাতে একটি ধারালো অস্ত্র বানিয়ে ঘুমিয়ে পড়ে। এখন শিনচিকে একা হাতেই লড়াই করতে হবে। তখনই শিনচির মা একটি দানবে রূপান্তরিত হয়ে শিনচির ওপর আক্রমণ করে এবং শিনচি এখানে নিজেকে বাঁচাতে থাকে। কিছুক্ষণ পর শিনচিও বেশ দক্ষতার সাথে তার মায়ের সাথে লড়াই করতে শুরু করে এবং শিনচি যেমনই এই পরজীবীটিকে মারতে যাবে ঠিক তখনই সে তার মায়ের কণ্ঠস্বর শুনতে পায়। এখানে শিনচির মা শিনচির দিকে খুব ভালোবাসাময় নজরে তাকাতে থাকেন এবং শিনচির মা কিছুক্ষণের জন্য সেই পরজীবীর কাছ থেকে নিজের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়ে তার ছেলেকে চিনতে পারেন। কিন্তু তখনই আবারও সেই পরজীবীটি শিনচির মাকে নিজের কবলে নিয়ে নেয় এবং সোজা শিনচির ওপর আক্রমণ চালিয়ে দেয়। কিন্তু আক্রমণের সময় শিনচির মা নিজের হাত বাড়িয়ে সেই পরজীবীর আক্রমণ আটকে দেন এবং নিজের ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেন। কিন্তু এখন শিনচির মায়ের হাত থেকে রক্ত গল গল করে বের হতে থাকে, যার ফলে শিনচির মা দুর্বল হতে শুরু করেন। আর এখন শিনচির মা দুর্বল হয়ে পড়ার কারণে সেই পরজীবীটিও দুর্বল হয়ে পড়ে। সুযোগের সদ্ব্যবহার করে না চাইতেও শিনচি সোজা গিয়ে সেই পরজীবীটিকে মেরে ফেলে, যার ফলে তার মায়েরও মৃত্যু হয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে পরজীবী রাজনীতিবিদ ছিল সে নির্বাচনে জিতে শহরের মেয়র হয়ে যায়, যার অর্থ হলো এখন পুরো শহর বিপদে পড়তে চলেছে। এদিকে শিনচি তার বান্ধবীর সাথে দেখা করতে হাসপাতালে যায়। সেখানে আমরা দেখি যে কেউ একজন গোপনে শিনচির ওপর নজর রাখছে এবং সে শিনচি ও মিয়ের কিছু ছবি তুলে নেয়। এখন এখান থেকে সিনেমার দ্বিতীয় পর্ব শুরু হয়, যেখানে আমরা দেখি যে শিনচি এখন খুব মন খারাপ করে থাকতে শুরু করেছে, কারণ তার মা আর এই পৃথিবীতে বেঁচে নেই। আর এখন শিনচি সিদ্ধান্ত নিয়েছে যে সে পুরো শহর থেকে বেছে বেছে পরজীবীদের মেরে ফেলবে। অন্যদিকে এখন পুরো শহর জুড়ে পুলিশও তৎপর হয়ে ওঠে এবং পরজীবীদের খুঁজতে শুরু করে। এখানে পুলিশ একজন লোককে ভাড়া করেছিল যে এমনিতেই একজন কন্ট্রাক্ট কিলার, কিন্তু এই লোকটির বিশেষত্ব হলো সে পরজীবীদের দেখেই চিনে ফেলতে পারত যে এরা সাধারণ মানুষ নাকি পরজীবী। এখন পুলিশ অফিসাররা এই লোকটিকে গাড়িতে বসিয়ে সোজা হেডকোয়ার্টারে নিয়ে যায়। সেখানে এই লোকটির সামনে বহু মানুষকে আনা হয় এবং পুলিশ তাকে জিজ্ঞেস করে বলো এই লোকেরা পরজীবী নাকি মানুষ। তখন সেই কন্ট্রাক্ট কিলার বহু মানুষকে দেখে বলে যে এরা
এরা সবাই সাধারণ মানুষ। কিন্তু যখন তার সামনে শিনচিকে বসানো হয় তখন সে এক মুহূর্তের জন্য শিনচির মধ্যে বিশেষ কিছু দেখতে পায়, কিন্তু তারপর সে চিন্তায় পড়ে যায় এবং বুঝতে পারে না যে শিনচি পরজীবী নাকি সাধারণ মানুষ। কারণ শিনচি পুরোপুরি পরজীবী ছিল না, বরং শুধু শিনচির হাতের সাথে পরজীবী যুক্ত ছিল। তাই সে শিনচিকে একজন সাধারণ মানুষ বলে চালিয়ে দেয়, যার পর শিনচিকে যেতে দেওয়া হয়। এখন শিনচি যখন বাড়ি ফিরছিল তখনই সে অনুভব করে যে কেউ তার পিছু নিচ্ছে, কিন্তু এখানে সেখানে চোখ বুলালেও সে কাউকে দেখতে পায় না। এরপর শিনচি বাড়ির দিকে এগোতে থাকে, কিন্তু এখানে আমরা দেখি যে সত্যিই শিনচির পিছু একজন লোক নিচ্ছে এবং সে হলো সেই গোয়েন্দা যে কয়েক মাস আগে হাসপাতালে শিনচি ও মিয়ের ছবি তুলেছিল। অন্যদিকে আমরা সেই পরজীবী রাজনীতিবিদকে দেখতে পাই যে এখন শহরের মেয়র হয়ে গেছে, আর মেয়র পরজীবীদের একটি বড় দল বানিয়ে ফেলেছিল। এখানে সেই পরজীবী শিক্ষিকাও মেয়রের সাথে ছিলেন এবং শিক্ষিকা একটি মানব শিশুর জন্ম দিয়েছিলেন। তখন মেয়র সব পরজীবীদের উদ্দেশ্যে বলে, এখন সময় এসে গেছে যে আমরা পুরো শহর থেকে মানুষদের নাম নিশানা মুছে ফেলি, যার পর এই পুরো শহরের ওপর আমাদের শাসন থাকবে। সেই সাথে মেয়র জানতে পেরেছিল যে শহরে শিনচি নামের একটি ছেলে আছে যে পরজীবীদের মেরে ফেলছে। তাই মেয়র তার সঙ্গীদের বলে যে আমাদের শিনচি এবং মিকে মেরে ফেলতে হবে, কারণ তারা আমাদের জন্য এক বড় বিপদ। কিন্তু সেই শিক্ষিকা মেয়রকে এমনটা করতে বারণ করেন এবং বলেন, শিনচি এবং মি আমাদের জন্য খুব বিশেষ, কারণ পুরো শহরে একমাত্র তারাই দুজন আছে যারা পরজীবী এবং মানুষ হওয়া সত্ত্বেও একসাথে মিলেমিশে থাকছে। এখানে আমরা দেখি যে শিক্ষিকা মানুষদের পাশে দাঁড়াচ্ছেন এবং তিনি মানুষদের মারতে চাইছিলেন না, কারণ এখন তিনি একটি মানব শিশুর মা হয়ে গেছেন, আর মা হওয়ার পর শিক্ষিকার ভেতরেও মানবীয় অনুভূতি আসতে শুরু করেছিল। কিন্তু মেয়রের শিক্ষিকার কথা একদমই পছন্দ হয় না এবং মেয়র সোজা এক পরজীবীর কাছে যায়। সে কোনো সাধারণ পরজীবী ছিল না, বরং এই লোকটির শরীরে 5টি পরজীবী ছিল, আর শরীরে 5টি পরজীবী থাকার কারণে সে পুরো শহরের সবচেয়ে বিপজ্জনক পরজীবী ছিল। তাই মেয়র সেই বিপজ্জনক পরজীবীকে বলে যে শহরে শিনচি নামের একটি ছেলে রয়েছে যে পরজীবীদের মারছে, তাই তোমাকে সেই ছেলেটিকে মেরে ফেলতে হবে। অন্যদিকে আমরা শিক্ষিকার কাছে সেই লোকটিকে দেখতে পাই যে গত কিছুদিন ধরে শিনচির ওপর নজর রাখছিল, আর এটা দেখে আমরা জানতে পারি যে এই লোকটিকে শিক্ষিকাই শিনচির পেছনে লাগিয়ে রেখেছিলেন। এই লোকটি শিক্ষিকাকে শিনচি ও মিয়ের কিছু ছবি দেখায় এবং বলে যে শিনচি পুরো শহরের জন্য একটি বিপদ, তাই আমাদের তার ব্যাপারে পুলিশকে জানিয়ে নিয়ে দেওয়া উচিত। কিন্তু শিক্ষিকা তাকে তা করতে বারণ করেন। এখানে আমরা দেখি যে এই লোকটি শিক্ষিকাকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু সে জানতো না যে শিক্ষিকা নিজেও একজন পরজীবী। এখন সেই গোয়েন্দা লোকটি যখন বাড়ি ফিরে আসে তখন আমরা দেখি যে তার একটি মেয়েও আছে এবং সে তার মেয়েকে খুব ভালোবাসে। অন্যদিকে শিনচি বান্ধবীকে দেখানো হয় যে শিনচির ওপর রেগে আছে, কারণ শিনচি তার কাছে এই তথ্য লুকিয়েছিল যে সে এক পরজীবীর সাথে যুক্ত। তাই শিনচির বান্ধবী তার ওপর অভিমান করে সেখান থেকে চলে যায়। এখন শিনচি যখন বাড়ি ফিরছিল তখনই রাস্তায় সেই গোয়েন্দা তার পিছু নিতে শুরু করে এবং জলদি শিনচি বুঝতে পারে যে এই লোকটি তার পিছু নিচ্ছে। এটা বুঝতে পেরে শিনচি লোকটিকে ধরে ফেলে এবং ভয় দেখিয়ে জিজ্ঞেস করে, বলো তোমাকে আমার পিছু নিতে কে বলেছে? তখন সেই গোয়েন্দা শিক্ষিকার নাম নেয়। এটি শুনে শিনচি তাকে বলে, তুমি যে মহিলার জন্য গোয়েন্দাগিরি করছো সে নিজেও একজন পরজীবী, এমনকি সে তো পরজীবীদের দলনেত্রী। কিন্তু শিনচির এই কথায় সেই গোয়েন্দা লোকটির বিশ্বাস হয় না, তাই শিনচি শিক্ষিকার কাছে যায় এবং একটি টেপ রেকর্ডার অন করে দেয়। এরপর সে শিক্ষিকাকে জিজ্ঞেস করে, তুমি আমার পেছনে গোয়েন্দা কেন লাগিয়েছ? তখন শিক্ষিকা বলেন, তুমি পুরো শহর জুড়ে পরজীবীদের কেন মারছো? তুমি তো নিজেও একজন পরজীবী, তাই পরজীবীদের মারার বদলে তোমার উচিত পরজীবীদের সাহায্য করা। শিনচি শিক্ষিকাকে কোনো উত্তর দেয় না এবং চুপচাপ সোজা সেই গোয়েন্দার কাছে এসে তাকে সেই টেপ রেকর্ডারটি দিয়ে দেয়, যার মধ্যে শিক্ষিকার সমস্ত কথা রেকর্ড করা ছিল। সেই সাথে শিনচি সেই গোয়েন্দাকে জানায় যে এই শহরে হাজার হাজার সংখ্যায় পরজীবী রয়েছে, এমনকি এই শহরের মেয়রও একজন পরজীবী। তাই আমি তোমার ভালোর জন্য বলছি যে তুমি এই সব জিনিস থেকে দূরে থাকো, তা না হলে তুমি মারা পড়তে পারো। কিন্তু এই গোয়েন্দা শিক্ষিকাকে ভালোবাসতে শুরু করেছিল, আর এখন শিক্ষিকার আসল সত্যিটা জানার পর সে ভীষণ রেগে যায় এবং একাই সব পরজীবীর মুখোশ খুলে দেওয়ার কাজে নেমে পড়ে। যার পর সে সোজা মেয়রের কাছে যায় এবং মেয়রের সত্যিটা দুনিয়ার সামনে আনার জন্য টেবিলের নিচে একটি মাইক ফিট করে দেয়। এরপর সে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু জলদি মেয়র বুঝতে পারে যে এই গোয়েন্দা তার কথা রেকর্ড করার জন্য টেবিলের নিচে মাইক সেট করেছে। এটা জানা মাত্রই মেয়র তার লোকদের বলে, একে মেরে ফেলো। মেয়রের আদেশে দুটি পরজীবী সেই গোয়েন্দাকে মারার জন্য তার বাড়িতে যায়, কিন্তু সে বাড়িতে উপস্থিত ছিল না। তাই গোয়েন্দাকে না পেয়ে সেই দুটি পরজীবী গোয়েন্দার মেয়েকে মেরে রেখে চলে যায়। এখন গোয়েন্দা যখন বাড়ি ফেরে তখন সে তার মেয়েকে মৃত অবস্থায় দেখতে পায়। এটি দেখে গোয়েন্দা প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে এবং তার মনে হয় যে তার মেয়েকে শিক্ষিকাই মেরেছে। অন্যদিকে শিনচি কোথাও যাচ্ছিল, তখনই মি তাকে সতর্ক করে বলে যে তোমার উপর হামলা করার জন্য 5টি পরজীবী আসছে, এবং তখনই সেই পরজীবীটি শিনচির সামনে চলে আসে, যার ভেতরে 5টি পরজীবী ছিল। মি তাকে দেখে সব বুঝে যায় এবং সে শিনচিকে বলে এই লোকটির শরীরে 5টি পরজীবী রয়েছে, তাই এই লোকটি
ভীষণ বিপজ্জনক। এটা বুঝতে পেরে শিঞ্চি সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে এবং সেই 5টি পরজীবী থাকা লোকটি তার পিছু নেয়। সেই সাথে পরজীবীটি শিঞ্চির ওপর আক্রমণ করতে থাকে, কিন্তু শিঞ্চি নিজেকে বাঁচাতে থাকে। এখানে শিঞ্চি খুব চতুরতার সাথে গাছে ঝুলে পড়ে সেই 5টি পরজীবী থাকা লোকটির মাথা কোপ মেরে ধর থেকে আলাদা করে দেয়। এখন শিঞ্চির মনে হয় যে এই পরজীবীটি মারা গেছে, তাই সে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তখনই আমরা দেখি যে সেই লোকটির শরীরে থাকা বাকি 4টি পরজীবীর মধ্য থেকে একটি পরজীবী বেরিয়ে লোকটির মাথায় চলে যায়, যার ফলে সে আবার বেঁচে ওঠে। সেই সাথে যে পরজীবীটিকে শিঞ্চি মেরে ফেলেছিল সেটি আবার লোকটির হাতের সাথে যুক্ত হয়ে যায়। অন্যদিকে শিক্ষিকা মেয়রের ওপর ভীষণ রেগে যান এবং তাকে বলেন, ভুলে যেও না যে আমি তোমাকে নির্বাচনে জিতিয়েছি, আর আমি যখন তোমাকে বলেছিলাম যে তুমি এই গোয়েন্দা এবং শিঞ্চিকে মারার জন্য কোনো পরজীবী পাঠাবে না, তখন তুমি কেন এমনটা করলে? কিন্তু মেয়র শিক্ষিকার কথার কোনো জবাব দেয় না। এখন মেয়র এবং আশেপাশে দাঁড়িয়ে থাকা পরজীবীরা বুঝে যায় যে শিক্ষিকা পরজীবীদের পাশে দাঁড়ানোর বদলে মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। তাই শিক্ষিকা যখন সেখান থেকে চলে যান তখন মেয়র তাকে মেরে ফেলার জন্য কিছু পরজীবী পাঠিয়ে দেয়। শিক্ষিকা যখন পার্কিং এলাকায় আসেন তখন তিনি বুঝতে পারেন যে মেয়র তাকে মারার জন্য পরজীবী পাঠিয়েছে। তাই শিক্ষিকা তাদের সাথে লড়াই শুরু করেন এবং এক ঝটকায় 3টি পরজীবীকেই মেরে ফেলেন। এরপর শিক্ষিকা যখন বাড়ি ফেরে তখন সে দেখে যে তার সন্তান গায়েব হয়ে গেছে। তখনই সে একটি চিঠি পায় যা থেকে সে জানতে পারে যে তার সন্তানকে সেই গোয়েন্দা অপহরণ করেছে। এটি দেখে শিক্ষিকার খুব রাগ হয়। সেই সাথে গোয়েন্দা চিঠিতে শিক্ষিকার উদ্দেশ্যে লিখেছিল, আমি শহরের পাশের ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। এটা জানা মাত্রই শিক্ষিকা তৎক্ষণাৎ সেই দিকে রওনা হন এবং কিছুক্ষণের মধ্যেই সে সেই ব্রিজে পৌঁছে যান যেখানে সে গোয়েন্দাকে দেখতে পান। ঠিক তখনই সেখানে শিঞ্চিও পৌঁছে যায়। এখানে সেই গোয়েন্দা বাচ্চাটিকে ব্রিজ থেকে নিচে ফেলে দিতে যায়। তখন শিঞ্চি এবং শিক্ষিকা তাকে তা করতে বারণ করে, আর দেখতে দেখতে সেখানে বহু মানুষের ভিড় জমে যায়। সেই সাথে পুলিশও সেখানে পৌঁছে যায়। অন্যদিকে পুলিশ ততক্ষণে জানতে পেরেছিল যে মেয়র সিটি হল ভেতরে বহু পরজীবীকে লুকিয়ে রেখেছে। তাই পুলিশের একটি বড় দল মেয়রকে মারার জন্য যেতে থাকে। সেই সাথে পুলিশ পুরো শহর জুড়ে পরজীবীদের খুঁজতে শুরু করে এবং মেশিন দিয়ে মানুষকে স্ক্যান করতে থাকে। যেমনই পুলিশের সন্দেহ হয় যে এই লোকটি পরজীবী, তখনই পুলিশ তাকে একদিকে নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলে। আর এইভাবে পুলিশ বহু পরজীবীকে মেরে ফেলে। এখন পুলিশের একটি বড় দল যখন শহরের মেয়রের কাছে পৌঁছায় তখন মেয়র বহু মানুষের সামনে ভাষণ দিচ্ছিল এবং সে মানুষের বদলে পরজীবীদের সুরক্ষার কথা বলছিল। এইসব শুনে পুলিশ কোনো কিছু না ভেবে সোজা মেয়রকে গুলিতে ঝাঁঝরা করে দেয়। এখন পুলিশ যখন পেছনে ফিরে তাকায় তখন সেখানে সেই পরজীবীটি দাঁড়িয়ে ছিল যার ভেতরে 5টি পরজীবী ছিল। এই পরজীবীটিকে দেখা মাত্রই পুলিশ তার ওপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে, কিন্তু সে একটি ঢাল বানিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে মানুষের ভিড়ের মাঝে গোয়েন্দা লোকটি শিক্ষিকার সন্তানকে যেমনই নিচে ফেলে দিতে যাবে ঠিক তখনই শিক্ষিকা নিজের আসল রূপে এসে সেই গোয়েন্দাকে মেরে ফেলে এবং নিজের সন্তানকে বাঁচিয়ে নেয়। কিন্তু এখন শিক্ষিকার আসল রূপ দুনিয়ার সামনে চলে এসেছিল। তাই পুলিশ অফিসাররা শিক্ষিকাকে বিপজ্জনক মনে করে তাকে গুলি করার নির্দেশ দেয়। কিন্তু শিক্ষিকা নিজের জীবনের পরোয়া না করে তার সন্তানকে আগলে রাখে এবং তার শরীরে বহু গুলি এসে লাগে, যার ফলে সে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। শিক্ষিকা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গিয়ে তার সন্তানকে শিঞ্চির হাতে তুলে দেয় এবং বলে, তুমি একে একজন সাধারণ মানুষের মতো বড় করে তুলো। এই বলে অতিরিক্ত গুলি লাগার কারণে শিক্ষিকা সেখানেই গড়িয়ে পড়ে মারা যায়। এরপর পুলিশ অফিসাররা শিঞ্চিকে গাড়িতে বসিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেডকোয়ার্টারে নিয়ে আসে, যেখানে পুলিশের একটি বড় দল মোতায়েন ছিল। তখনই সেখানে সেই 5টি পরজীবী থাকা লোকটি চলে আসে এবং সে এখন শিঞ্চিকে মেরে ফেলতে চাইছিল। তাই শিঞ্চি গাড়িতে বসে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তখনই সেই পরজীবীটি উড়ে এসে তার গাড়ির ওপর পড়ে এবং উপর থেকে শিঞ্চির ওপর আক্রমণ চালাতে থাকে, যে কারণে শিঞ্চির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নিচে পড়ে যায়। তবে গাড়িটি বিস্ফোরিত হওয়ার আগেই মি শিঞ্চিকে ওপরে টেনে তুলে তার প্রাণ বাঁচিয়ে নেয়। এরপর শিঞ্চি নিজের জীবন বাঁচাতে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু সেই পরজীবীটি এত সহজে শিঞ্চিকে ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। সেও শিঞ্চির পিছু নিয়ে জঙ্গলে পৌঁছে যায়। এখানে মি শিঞ্চিকে বলে, যতক্ষণ না আমি তোমার সাথে যুক্ত থাকবো ততক্ষণ সেই পরজীবীটি আমাদের সহজেই খুঁজে পেয়ে যাবে। তাই যদি তোমাকে নিজের প্রাণ বাঁচাতে হয় তবে আমাদের দুজনকে আলাদা হয়ে তার উপর আক্রমণ করতে হবে। তা না হলে আমরা দুজন একসাথে থাকলে সে আমাদের খুঁজে মেরে ফেলবে। শিঞ্চির মেয়ের কথা যুক্তিযুক্ত মনে হয়, তাই তারা দুজন আলাদা হয়ে যায়। এখন সেই পরজীবীটি শিঞ্চিকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝখানে পৌঁছে যায়, আর এখানে গোপনে মি সেই পরজীবীটির ওপর আক্রমণ করে। কিন্তু সেই পরজীবীটি খুব সহজেই মিয়ের আঘাত আটকে দেয়। ঠিক তখনই পেছন থেকে শিঞ্চিও তার উপর আক্রমণ চালায়, কিন্তু সে শিঞ্চির আক্রমণও আটকে দেয় এবং শিঞ্চিকে দূরে ছুড়ে ফেলে দেয়। এটি দেখে শিঞ্চি এবং মি বুঝতে পারে যে এই পরজীবীটি ভীষণ শক্তিশালী। তাই মি শিঞ্চিকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, আমি একাই এর সাথে লড়ছি। কিন্তু শিঞ্চি মিকে একা ছেড়ে যেতে চাইছিল না। তবে মি তাকে বারবার বলতে থাকে যে তুমি যদি এখান থেকে না যাও তবে আমরা দুজনেই মারা পড়ব। তাই
তাই শিনচি এখন না চাইতেও মিকে ছেড়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে এবং এখানে একা মি এই পরজীবীটির সাথে লড়াই করতে থাকে। কিন্তু মি একা 5টি পরজীবীর সাথে পেরে ওঠে না এবং সেই পরজীবীটি মিকে মেরে ফেলে। অন্যদিকে শিনচি তার বান্ধবীর বাড়িতে পৌঁছে যায়। শিনচি মারাত্মকভাবে আহত থাকায় তার বান্ধবী তার খেয়াল রাখে। পরদিন সকালে শিনচি যখন ঘুম থেকে জাগে তখন সে দেখে যে মি আবারও তার হাতে ফিরে আসছে। এটি দেখে শিনচি খুব খুশি হয় এবং আমরা জানতে পারি যে আগেরবার যখন মি শিনচির প্রাণ বাঁচানোর জন্য তার শরীরের ভেতরে গিয়েছিল তখন সেখানে মি শিনচির শরীরের ভেতরে তার কিছু কোষ রেখে এসেছিল, আর সেই কোষগুলোর সাহায্যেই মি এখন আবারও শিনচির হাতে ফিরে আসতে শুরু করেছে। এখন মিকে আবারও নিজের হাতে দেখে শিনচি বুঝতে পারে যে সেই 5টি পরজীবী থাকা লোকটি মিয়ের সাহায্যে তাকে আবার খুঁজে বের করে ফেলবে। তাই শিনচি এখন তার বান্ধবীর জীবন বিপদে ফেলতে চাইছিল না। শিনচি তার বান্ধবীকে সেখানেই ছেড়ে বাইরে চলে আসে। বাইরে এসে সে দেখে যে সেই 5টি পরজীবী থাকা লোকটি তাকে খুঁজতে খুঁজতে এখানেও পৌঁছে গেছে। এখন এই লোকটির কাছ থেকে নিজেকে বাঁচাতে শিনচি দৌড়ে একটি কারখানার ভেতরে চলে যায় যেখানে ময়লা আবর্জনা পোড়ানো হতো। এখানে সেই পরজীবীটি শিনচির ওপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু শিনচি কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয় এবং একটি লোহার রড তুলে সেই পরজীবীটির পেটে গেঁথে দেয়। কিন্তু এই ছোট লোহার রডটি দিয়ে সেই পরজীবীটির কিছুই হয় না এবং তখনই সে শিনচির ওপর আক্রমণ চালিয়ে দেয়। তবে মি সেই পরজীবীটির আক্রমণ আটকে দেয় এবং ঠিক তখনই সেই পরজীবীটির কিছু একটা হতে শুরু করে। এক এক করে সব পরজীবী তার শরীর থেকে বের হতে থাকে, যে কারণে সে অদ্ভুতভাবে ছটফট করতে শুরু করে। এটি দেখে শিনচি চিন্তায় পড়ে যায় যে শেষ পর্যন্ত এই পরজীবীটির কি হলো। তখন মি তাকে জানায় যে তুমি যে রডটি দিয়ে তাকে মেরেছিলে সেই রডটিতে বহু রাসায়নিক লেগেছিল, যে কারণে লোকটির শরীরে থাকা সমস্ত পরজীবী নিজেদের বিপদে মনে করে তার শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। এখন দেখতে দেখতে লোকটির শরীর থেকে সব পরজীবী বেরিয়ে যায় এবং শুধু সবচেয়ে বিপজ্জনক পরজীবীটির শরীরটাই থেকে যায়, যাকে শিনচি তুলে নিয়ে সোজা আগুনে ছুঁড়ে ফেলে দেয়। আর অবশেষে সেই বিপজ্জনক পরজীবীটি পুড়ে মারা যায়। এখন আমরা কিছু সপ্তাহ পরের দৃশ্য দেখি যেখানে শহরের সব পরজীবী মারা গেছে এবং পুরো শহরে সবাই সাধারণ জীবনযাপন করতে শুরু করেছে। শুধু এখন শিনচির কাছেই পরজীবী থেকে গেছে। একদিন মিও শিনচিকে বলে, এখন সব পরজীবী শেষ হয়ে গেছে, তাই এখন সময় এসে গেছে যে আমি তোমার থেকে আলাদা হয়ে যাই। এইভাবে তুমি তোমার হাত ফেরত পেয়ে যাবে এবং তুমি তোমার ইচ্ছে মতো জীবন কাটাতে পারবে। কিন্তু শিনচি মিকে যেতে বারণ করে, কারণ শিনচি এবং মিয়ের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কিন্তু মি বলে, আমি আর তোমার উপর বোঝা হয়ে থাকতে চাই না। এই বলে মি হঠাৎ গায়েব হয়ে যায় এবং শিনচির হাত আবার স্বাভাবিক হয়ে ফিরে আসে। এটি দেখে শিনচি ভীষণ উদাস হয়ে পড়ে, কারণ সে তার বন্ধুকে হারিয়ে ফেলেছিল এবং শিনচি কাঁদতে শুরু করে। এখন এইভাবে আরো অনেক দিন কেটে যায় এবং শিনচি তার বান্ধবীর সাথে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করেছিল। একদিন শিনচি যখন তার বান্ধবীর সাথে কোথাও যাচ্ছিল তখনই সেই কন্ট্রাক্ট কিলার, যে পরজীবীদের চিনে ফেলতে পারত, সে এসে শিনচির বান্ধবীকে ধরে একটি ভবনের কিনারায় নিয়ে যায়, কারণ এখনো সেই কিলারের মনে হচ্ছিল যে শিনচির মধ্যে একটি পরজীবী রয়েছে। কিন্তু শিনচি তাকে বলে, আমি এখন আর কোনো পরজীবীর সাথে যুক্ত নই, আর যে পরজীবীটি আমার সাথে ছিল সে আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু সেই কিলার শিনচির কথা শোনে না এবং শিনচির বান্ধবীকে বিল্ডিং এর ওপর থেকে নিচে ছেড়ে দেয়। এটি দেখে শিনচি তার বান্ধবীকে বাঁচানোর জন্য তীব্র গতিতে দৌড়ায় এবং সেই কিলারকে মেরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু শিনচি যেমনই তার বান্ধবীকে ধরার জন্য হাত বাড়ায় তখনই তার বান্ধবী তার হাত থেকে পিছলে নিচে পড়ে যেতে থাকে। শিনচি তার বান্ধবীকে নিচে পড়ে যেতে দেখতে পারছিল না, তাই সে চোখ বন্ধ করে ফেলে এবং তার বান্ধবীর সাথে কাটানো সময়গুলোর কথা মনে করতে থাকে। কিন্তু তখনই শিনচি তার বন্ধু মিয়ের কণ্ঠস্বর শুনতে পায়। মিয়ের গলার আওয়াজ শুনে শিনচি তৎক্ষণাৎ চোখ খোলে এবং সে দেখে যে সে তার বান্ধবীকে ধরে ফেলেছে। এরপর শিনচি দ্রুত তার বান্ধবীকে টেনে ওপরে তুলে নেয়। এখানে শিনচি নিজের হাতের দিকে তাকাতে থাকে এবং আমরা জানতে পারি যে যখন শিনচির বান্ধবী তার হাত থেকে পিছলে নিচে পড়ে যাচ্ছিল তখন মি এসে তার বান্ধবীকে বাঁচিয়ে নিয়েছিল। এরই সাথে এই গল্পটি শেষ হয়ে যায়।